সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আলোচনার বিষয় নতুন সরকার কেমন হবে। নতুন সরকার কেমন হবে? নতুন সরকার ভালো হবে সে প্রত্যাশা সবারই। নতুন সরকার তার পথ চলা শুরু করবে একদিন পরে, শপথ হবে। শুরুতে হবে জাতীয় সংসদ সদস্যদের শপথ, এরপরে বিকালে পরশু মঙ্গলবার হবে মন্ত্রিপরিষদের শপথ। নতুন সরকার কেমন হবে, এখন কেমন আছি, নির্বাচন কেমন হলো, সার্বিক বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, সদস্য সচিব, অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এবং প্রধান নির্বাহী, লাইট হাউস। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সম্মানিত অতিথি, সামরিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি, নিরাপত্তা বিশ্লেষক। ধন্যবাদ। এই নির্বাচন এবং জুলাই আন্দোলনের পরে নির্বাচন হওয়া পর্যন্ত বা নির্বাচনের পরেও এখনো পর্যন্ত মাঠে আছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আন্দোলনের সময় থেকে এবং এখনো পর্যন্ত। একটা নির্বাচন হয়ে গেল, বিএনপি মেজরিটি পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মঙ্গলবার শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদে এবং হয়তো বঙ্গভবনে অথবা জাতীয় সংসদ প্লাজায়। এখনো পর্যন্ত দুটি বিষয় আছে, সরকারের শপথ, কিন্তু সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ। কাকে দিয়ে শুরু করবো? বেসামরিক ব্যক্তিত্ব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতে বলছিলাম নতুন সরকার কেমন হবে। প্রত্যাশা একটা, বাস্তবতা ভিন্ন, বাস্তবতাও একরকম। বাস্তবতার সাথে প্রত্যাশার মিল কতখানি হবে? যে ধন্যবাদ মাসুম ভাইকে, আমার সহ আলোচক তাকে বিশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা আমাদেরকে চ্যানেল দেখছেন তাদেরকে অভিনন্দন। স্পেশালি যে আলোচনাটা শুরু করলাম যে নতুন সরকার কেমন হবে, এবং মাসুম ভাই শুরুতেই বলেছেন ভালো হবে, এবং আমরা এই ভালোটা কীরকম হবে সেইগুলো নিয়ে আমাদের আলোচনার জন্য কিছু রসদ আমাদেরকে নিয়ে আসছে, যে আমরা কতটা ভালোভাবে দেখছি এবং কি হবে। আমরা যে আমাদের পরিচয় যেভাবে করেছিলেন বেসামরিক ব্যক্তি, বাট আমি অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, এইটা হলো একটা জাতীয় পর্যায়ের পর্যবেক্ষণ সংস্থা। এই পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমি সারা দেশে আমাদের প্রায় 2800 পর্যবেক্ষক নিয়োগ করেছিলাম, এবং এখনও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক আমাদের কাজ করছে 175টি কনস্টিটিউয়েন্সিতে। তো আমি যা কিছু আলাপ করব, আমার মনে হয় যে আমাদের যে মানে তথ্য উপাত্ত ভিত্তিক আমি আলোচনা করতে চাই, বিকজ আমরা মাঠে ময়দানে যে কাজটা করছি সেটা আসলে একটা ডকুমেন্টের উপর ভিত্তি করে। যেমন আমরা পর্যবেক্ষণের সময় কিছু সুনির্দিষ্ট চেকলিস্ট দিয়েছিলাম, তো সেই চেকলিস্টে নিয়ে ক্যান্ডিডেটের সাথে আলাপ করেছে, সেই চেকলিস্ট নিয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছে, সেগুলো আমাদেরকে অ্যাপসে দিয়েছে। নির্বাচনের দিনে যে কত টার্ন আউট হচ্ছে, সেখানে তাৎক্ষণিক কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে আমাদেরকে অ্যাপসের মাধ্যমে দিয়েছে, এবং যার ভিত্তিতে আমরা গত 13 তারিখে এই নির্বাচনের পরের দিনই আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, এবং সেখানে আমাদের অভিব্যক্তি ব্যক্ত করেছি যে প্রথম কথা হলো, যদি বলেন যে 90% ক্যান্ডিডেট কোড অফ কন্ডাক্ট মেনটেন করেছে এই বাংলাদেশে প্রথমবারের মতো, এবং ইলেকশনের পরবর্তীতে যদিও সামান্য কিছু ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগে ব্যাপক পরিমাণ যে আমাদের যে পরিবর্তন, আমাদের যে নাগরিক, আমাদের যারা পলিটিক্যাল পার্টির লিডার এবং ফলোয়ার্স, তারা কিন্তু সাংঘাতিক সহনশীল ছিল, এবং এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা সামগ্রিক অর্থে আমাদের পরিবর্তন আমরা দেখতে পেরেছি। ফলে এবং ক্যাম্পেইনগুলোতে তারা নারীদেরকে অ্যাড্রেস করেছে, নারীদেরকে সুযোগ দিয়েছেন, প্রতিবন্ধীদেরকে বসার সুযোগ দিয়েছে। তারপরে আমাদের এন্টায়ার সারা দেশে মাত্র 9 থেকে 10টা মাইনরিটি কমিউনিটির উপরে অভিযোগ আসছে। সেই অভিযোগগুলো কীরকম, যে ভয় ভীতি দেখানো হয়েছে। তো আমাদের মূল্যায়নটা এরকম ছিল যে এরকম নির্বাচন কিন্তু আগে আমরা দেখি নাই। বাংলাদেশে একটা নির্বাচন মানে সহিংসতার একটা সংস্কৃতি, কিন্তু আমরা আবার নির্বাচন পরে আমরা কিছু দেখছি। আমরা অবশ্যই যে 2-3টা হত্যা হলো, আমরা তাদের সমবেদনা জানাই, তবে এটি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।
এবং আমরা এও শুনছি যে নির্বাচন কমিশনের কাছে কিছু বিশেষ করে জামাতে ইসলামী একত্রিত জোট কিছু অভিযোগও রাখছে। সেটাও আমরা মনে করি যে এইসব ব্যাপারে আইনগতভাবে এটা মূল্যায়ন করা দরকার। কিন্তু ওভারঅল যেটা দেখছি যেভাবে সরকার গঠনের প্রক্রিয়াতেও যাচ্ছে, সেখানেও আমরা কিন্তু অনেক কিছু ভালো দেখছি। আজকেই তো একটা ভালো খবর দেখলাম আমরা, জনাব তারেক রহমান, আর আগে কখনোই হয় নাই যে 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 পরাজিত প্রার্থী তার বাসায় উনি গেলেন, তার সাথে মোলাকাত করলেন, তার কথা শুনলেন। এটা অনেকটা হিলিং প্রসেসে সাহায্য করে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো কাজী শরীফুদ্দিন। সশস্ত্র বাহিনী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কিভাবে করেছে, কি করেছে? ধন্যবাদ। ধৈর্য, প্রজ্ঞা আর আত্মসংযমের দৃষ্টান্তমূলক উদাহরণ উপস্থাপন করেছে দেশপ্রেমিক সেনাবাহিনী। ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবদান রেখেছে, তো এটা তার পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশে সত্যি সেনাবাহিনী বা দেশপ্রেমিক সেনাবাহিনী বহির্বিশ্বের যে 1 নম্বর দায়িত্ব পালন শুধু করেছে। সেনা না, নৌবিমানও, আমি সশস্ত্র সবকিছু সশস্ত্র বাহিনী সব কিছু মিলিয়ে আর প্রায় আমাদের 9,78,000 এই সশস্ত্র বাহিনী, আই মিন ল এনফোর্সমেন্ট এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। যেখানে জেনারেল ওয়াকার সমন্বয় সাধনের জন্য একজন লেফটেন্যান্ট জেনারেলকে দায়িত্ব দিয়েছেন। তা এখানে আমার বন্ধু যে 178টা সেন্টারে গিয়ে দেখেছে যে সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী, যারা অংশগ্রহণ করেছে, তারা সঠিকভাবে আইন শৃঙ্খলা মেনে চলছে। নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনী সেই পেশাদারিত্বের প্রমাণ তারা মাঠে রেখেছে। তারা ব্যক্তিগত দলমতের উপরে এসে নিরপেক্ষতার স্বাক্ষর তাদের নিজেদের কর্মের ভিতর দিয়ে প্রতিফলিত হয়েছে। সেই জন্যই তো তারা সার্থকভাবে এটা করেছে। এটার জন্য সত্যি আমাদের ঐতিহাসিক বিজয় যে সেনাবাহিনী না, টোটাল আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এটা শুধু মাসুম ভাই আপনার কথা না, এটা আমার কথা নয়। আজকে ইন্টারন্যাশনাল কয়েকটা পেপারে এসছে যে আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র RII, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউশন, সেটা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। যদিও গত 29শে জানুয়ারি আমাদের যেটা কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে বলেছিল যে প্রত্যাশার প্রতীক হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। আবার বাংলাদেশে বেশ কয়েকটা পত্রিকা বলেছিল যে আগামী নির্বাচন কি আমরা এই পেশাদারিত্বের স্বাক্ষর দিয়ে সঠিকভাবে ফল ঘরে তুলে আনতে পারবো। তারই উজ্জ্বল এবং বাস্তব দৃষ্টান্ত যে আজকে একজন পরাজিত প্রার্থীর বাসায় একজন বিজয়ী হয়েছেন, তিনি মিষ্টি নিয়ে যাচ্ছেন। প্রার্থী হিসেবে তারা দুইজনেই বিজয়ী, কিন্তু দল হিসাবে একটা সরকারি দলে যাবে, বিরোধী দলে যাবে। এবং বারবার যেমন তারেক রহমান সাহেব বলেছেন কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। আবার সংসদ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রামে 1 গ্রাম থেকে 3 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবার কোথাও দেখতে পাচ্ছি মাত্র 385 ভোটের ব্যবধানে একজন থেকে আরেকজন নির্বাচিত হয়েছেন। আবার কোথাও দেখেছি 1.5 লক্ষের উপরে ভোটের ব্যবধানে একজন থেকে আরেকজন নির্বাচিত হয়েছেন। যিনি 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সেখানেও সেনাবাহিনী ছিল নিরপেক্ষ। যেখানে মাত্র 385 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীতে হারিয়ে দায়িত্ব পালন করেছে, সেখানেও সেনাবাহিনী ছিল নিরপেক্ষ। এই সেনাবাহিনীকে বিতর্কে আনার জন্য বারংবার তাদের মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এই টকশোর মাধ্যমে যে সেনাবাহিনী বা এই দেশপ্রেমিক মাতৃবাহিনী, দেশপ্রেমিক যারা বাহিনী দায়িত্ব পালন করছে ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে কঠিন কথা বললেই যেন তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। এই আপনাদেরই বিভিন্ন স্টুডিওতে, সংবাদ মাধ্যমে অনেক প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যারা ছিলেন তারা বলেছেন, এবং তাদের জনগণও প্রমাণ দিয়েছে যে সেনাবাহিনীকে বিতর্কিত করলে তুমি নিজেই বিতর্কিত হয়ে যাবা। এবং এই ধৈর্যের পরিচয় দিয়েছেন দেশপ্রেমিক সেনাবাহিনী। তারা তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে বি ফার্ম বাট পোলাইট, কারোর সঙ্গে কোথাও কোনো কম্প্রোমাইজ করেন নাই, কিন্তু তাদের মানবিক দায়িত্বগুলো সঠিকভাবে তারা পালন করেছে। ধন্যবাদ। আসবো আপনার কাছে হারুনুর রশিদ। নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? জানেন কারা মন্ত্রিসভায় আসছে? এক্সকিউজ মি,
আসলে তো এটা এখন একটা এজাম্পশন ভিত্তিক একজন একটা স্পেকুলেশন করছে। তবে আমার প্রত্যাশাটা এরকম যে ঠিক ট্রেডিশনাল মন্ত্রী পরিষদ হবে এটা আমি বিশ্বাস করি না। এখন সব কিছু একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে। নতুন নেতৃত্ব আমাদের তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা যে উনি ইয়াং নেতৃত্ব, নারী নেতৃত্ব এবং বিভিন্ন যারা মাইনরিটি কিংবা অনেক সেগমেন্ট আছে সোসাইটির, তারা যাতে জাতীয় সংসদের নেতৃত্ব আসতে পারে, কথা বলতে পারে, এরকম যদি সুযোগ আমার বিশ্বাস উনি তৈরি করেন। কারণ আমি দেখেছি যে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে ইভেন একটা প্রতিবন্ধী ব্যক্তিকে কথা বলার সুযোগ দিয়েছিলেন। আমি মনে করেছি যে উনি ভুলে যান নাই যে এই সোসাইটির 10% প্রতিবন্ধী মানুষই বাংলাদেশে আছে। তো আমি শুধু একটা এক্সাম্পলই দিলাম, কিন্তু আমার মনে হয় আমি খুবই আশাবাদী বর্তমান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার পরিষদে এরকম বৈচিত্র্য থাকবে এবং ইয়াং নেতৃত্ব থাকবে এবং ট্র্যাডিশনাল আগে যে অনেক অভিজ্ঞ লোকগুলো সবগুলোকেই আমরাই শুধু নিয়ে আসবো। আর উইনার টেক্স অল ওই পদ্ধতিটা আমাদের কাছে অনেক বাতিল হয়ে গেছে, যে আমি জিতে গেছি সবগুলো আমারই হবে, আমি সবগুলো নিব। এগুলোতে অনেক পরিবর্তন আমি খুবই আশা করছি যে হবে এবং আমি খুবই আশাবাদী ভাবলাম যে এইসব বিষয়ে আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে অনেক লোকজন উনি যখন প্রথম আপনার বনানী যে বিএনপির পার্টি অফিস আপনার যেটা ওই নাইটিঙ্গেলের কাছে ওইখানে গেছিলেন ছেলে পেলে, তো তখন তারা বলছে যে উনি বের হয়ে শুধু একটা কথা বললেন যে অনেক ধন্যবাদ, শুক্রিয়া, আপনারা রাস্তাটা ছেড়ে দেন, আর যাওয়ার সময় যে কাগজগুলো ফেলে দিয়েছেন আপনারা ওই কাগজগুলো করে নিয়ে যান। এর আগে কোনো লিডারশিপ এরকম করে বলে নাই কাগজগুলো তোমরা উঠে নিয়ে যাও। তো এটা খুবই স্মল স্টার্ট বিগ থিং। আমার মনে হয় যে যেহেতু উনি এই কাগজটাকে মূল্যায়ন করেছেন রাস্তায় পড়ে থাকা, এই জন্য পার্লামেন্ট এইরকম যে সংসদ এটা গঠন হবে মন্ত্রী পরিষদ, আমি খুবই কনফার্ম এর মধ্যে বৈচিত্র্য আসবে, এর মধ্যে লিডারশিপ আসবে এবং আমাদের আসলে সকলের কথা বলার একটা স্পেস ওখানে তৈরি হবে সংসদে, যাতে সকলে কথা বলতে পারে এবং এইসব জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য ওনার যে কতগুলো কমিটমেন্ট। আপনি যদি দেখেন যে 2,500 টাকার একটা কার্ড দেয়, ফ্যামিলি কার্ড, অনেক টাকা না, কিন্তু এইটা একটা সঠিক ম্যানেজমেন্টের জন্য কিন্তু ভালো লিডারশিপ দরকার। আমার মনে নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ কি মনে করছেন? আমার যেটা মনে হয় যে একটা হলো যে ফাইন্যান্সিয়াল যে ভঙ্গুর অর্থনীতি, আমরা অনেক ভালো কাজ করতে চাইতে পারি বাট আমার রিসোর্সটা লাগবে। তবে আমরা একই সাথে মনে করতে পারি যে আমাদের বড় শক্তির জায়গা যদি আমি ক্রেডিবিলিটি দেখাইতে পারি, আমরা সততা দেখাইতে পারি, তাহলে কিন্তু আমার যে টাকার সোর্স, আমার যে ডায়াসপোরা, আমার বন্ধুরা যারা বিদেশে আছে, ভাই বোন আত্মীয় স্বজন, তারা যে টাকা দেয়, আপনার মনে করেন যে প্রতি মাসে $250 কোটি যদি দেয় আমাকে, আমার কারো দিকে তাকাইতে হবে না, ওই টাকা এখানে আসে, ওই টাকা দিয়ে প্ল্যানও করতে পারি। কিন্তু এই যে একটা বড় শক্তি, কিন্তু আপনাকে দেখাইতে হবে যে আপনি টাকাটা নিয়ে আমাকে একটা আফ্রিকান এক ভদ্রলোক বলছিল, এমন একটা দেশ দরিদ্র মানুষরা কষ্ট করে টাকা পাঠায় সে দেশে, আর বড় লোকগুলা সেই দেশের টাকাগুলা পাচার করে আরেক দেশে পাঠাই দেয়। তো এইটা একটা বড় এক্সাম্পল ছিল আগে। তো এই জায়গায় যদি পরিবর্তন নিয়ে আসা যায়, উনি যদি এই বিষয়গুলো দেখে যে বিশেষ করে করাপশনটা, দুর্নীতিটাকে যদি কন্ট্রোল করতে পারে এবং একই সাথে যদি অর্থনৈতিক যে রিস্টোরেশনটা, পুনরুদ্ধারের জন্য একটা সুন্দর পরিকল্পনা করতে পারে, আমার বিশ্বাস সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক চ্যালেঞ্জ হয়তো থাকবে, বাট উনি ওনার নতুন নেতৃত্বে আমার মনে হয় এগুলোকে সংস্কারের মাধ্যমে একটা বড় জায়গায় তারা, যতই বলি আমাদের একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হলো এই যুবকদের যে প্রত্যাশা, সেটা হলো জুলাই চার্টার। এটা কিভাবে উনি অ্যাকোমোডেট করবে? জুলাই চার্টারে আসবো আপনার কাছে। কাজী শরীফুদ্দিন, নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ কি কি দেখছেন? নতুন সরকার, দীর্ঘদিন আমরা আস্থাহীনতার ভিতর ছিলাম, তো প্রথমত আস্থা ফিরিয়ে আনা হচ্ছে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত ইন্টারিম গভর্নমেন্ট এই সংক্ষিপ্ত সময়ে বেশ কিছু চুক্তি করেছে। একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের যখন চুক্তি করা হয়, এই চুক্তি কিন্তু সহজে বাতিল করা যায় না, বা পরিমার্জন, সংশোধন, বিয়োজন বা সংশোধন করা খুব টাফ। যেমন একটা অঞ্চলকে ইকোনমিক জোন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, সেটাকে ফিজিবিলিটি স্টাডি না করেই ডিক্লেয়ার করা হয়েছে।
যেমন এই সংক্ষিপ্ত সময়ে যে রাজনৈতিক যে উচ্ছৃঙ্খলতা এইটাকে ফিরিয়ে এনে যে নতুন গণতন্ত্রের বাতাস আমাদের দেশে যখন প্রবাহিত হচ্ছে, আই এম কনফিডেন্ট যে তারেক রহমান সাহেব উনি অনেক এক্সপেরিয়েন্স, ওনার বাবা প্রেসিডেন্ট ছিল আমরা সবাই জানি, উনি নিজে চোখে ওনার বাবার মৃত্যু দেখেছেন, ওনার মা প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আর সেটার ভালো খারাপ সব কিছু দেখেছেন। উনিও দীর্ঘদিন 17টা বছর দেশের বাইরে ছিলেন, এর পজিটিভ নেগেটিভ সব কিছু দেখেছেন। অনেক এক্সপেরিয়েন্স, প্রাক্তন ভুলের পুনরাবৃত্তি যদি আমাদের না করি, এবং এক্সপেরিয়েন্স টু হুম ইট মে কনসার্ন, একজন ডক্টর জানে কেমন করে মেডিকেল ট্রিটমেন্ট করতে হয়, একজন মাস্টার জানে কেমন করে স্কুলের উন্নতি করতে হয়, একজন কৃষক জানে কেমন করে কৃষির মাঠে ফসল ফলাতে হয়। তা ওনার এই যতগুলো পার্লামেন্ট মেম্বার এসছেন, এখানে ডক্টরও আছে, কৃষিবিদও আছে, আবার ওই কৃষকও আছে। টু হুম ইটস মে কনসার্ন, যে সেক্টরে যিনি অভিজ্ঞ তাকে দিয়ে যদি উনি ওই মন্ত্রণালয় সাজিয়ে নেন, তাহলে হয়তো পিছিয়ে ফিরে তাকাতে হবে না। বাট ওই সেট করার আগ পর্যন্ত তার প্রতিটা স্টেপ খুব চ্যালেঞ্জিং। আবার অ্যাবসলিউট পাওয়ার মেক্স এ ম্যান করাপ্টেড, যেহেতু সঠিক। যেমন করে আমি কয়েকদিন আগেও বারবার বলেছি যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উনি একটা বই লিখেছেন 100 বছরের আমেরিকা এবং ব্রিটেনের রাজনৈতিক ভবিষ্যৎ ক্যালকুলেশন রিসার্চ করে। সেখানে আমেরিকার টোটাল 18 জন প্রেসিডেন্ট এবং ব্রিটেনের 26 জন প্রধানমন্ত্রীর উপর। বইটার নাম হচ্ছে হিউব্রিস সিনড্রোম। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, শুধু লাস্টে একটা বলছে টু অ্যাভয়েড দিস জেন্টলম্যান, সমগ্র ক্ষেত্রে যিনি হ্যাঁ শব্দ উচ্চারণ করেন, প্রতিটা ওয়ার্ডে যিনি হ্যাঁ উচ্চারণ করেন, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট জেন্টলম্যান। তো এইটা কিন্তু রাজনীতির জন্য সবচেয়ে বড় ডেঞ্জারাস পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখন আসি আমাদের দেশের কথা। আমাদের দেশের কথা যেহেতু বলি, আমাদের দেশে একটা কালচার আছে। এই যে আমার বন্ধু যেটা বললেন যে বিদেশ থেকে টাকা নিয়ে আসছি, কৃষকেরা পরিশ্রম করে আর দেশ থেকে বাইরে নিয়ে যাচ্ছে যারা বড়লোক। এখন আমাদের দেশ সবার আগে দেশ, যেমন করে আমরা বলছি, দেশপ্রেমটাকে যদি সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে যারা যে সেক্টরে দায়িত্বপ্রাপ্ত আছে সবার যদি ইম্পর্টেন্স দিয়ে এগিয়ে যায়। নাম্বার 2, ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি শক্তিশালী বিরোধী দল না থাকে, পার্লামেন্টে সবাই যদি হ্যাঁ হুজুর বলে, তাহলে কিন্তু আমরা আবার একটা ভুলের পথে এগিয়ে যাব। এই ব্যাপারটা আমাদের কনসিডার আনতে হবে, এই সুযোগটা আমাদের দিতে হবে যারা বিরোধী দলীয় থাকবেন। এবং মিডিয়া যেমন সৈনিক, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোবাইলে এখন মিডিয়ার সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে। আপনি আমি যেমন কথা বলছি সমগ্র বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, ঠিক এমনি করে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ওয়ার্ড পজিটিভ এবং নেগেটিভ ফেসবুকের মাধ্যমে চলে আসতেছে। তাই এখন ইন্টেলিজেন্স, যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ হয়েছে, এটার পজিটিভ ব্যবহার করে বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশেষ করে এডুকেশন সেক্টর এবং মেডিকেল সেক্টরকে দক্ষ লোক এই বিষয়ে যিনি, তাকেই এই সেক্টরের দায়িত্ব দিতে হবে। তো আমার প্রত্যাশা, আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এবং বাংলাদেশ মিলিটারি একজন সদস্য হিসাবে, যে আইনের প্রতি যদি আমাদের সকলের শ্রদ্ধা আসে, এই শ্রদ্ধার আইনটা যদি সঠিকভাবে প্রয়োগ করে যারা ক্ষমতায় থাকবেন, তাহলে দেশ সামনে এগিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ হারুনুর রশিদ। জুলাই সনদ নিয়ে কথা বলার কথা ছিল। জুলাই সনদ বাস্তবায়ন, হ্যাঁ ভোটের বিজয় এবং এই নির্বাচনে 6 মাস গণপরিষদের দায়িত্ব পালন সংসদ সদস্যদের, গণপরিষদের সদস্য হিসেবে, এজন্য কি পৃথক শপথ তাদেরকে নিতে হবে? আর আরেকটা বিষয় হলো যে উচ্চকক্ষ আসার কথা, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংখ্যা নির্ধারিত হবে। বিএনপি ইতিমধ্যে আজকের রেজাল্টে আমরা দেখেছি প্রায় 50% ভোট পেয়েছে, জামায়াত ইসলামী প্রায় 32% মতো ভোট পেয়েছে। এই ভোটের ভিত্তিতেই তো তারা আবার উচ্চকক্ষের সংসদ সদস্য পাবেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 কক্ষেই মেজরিটি লাগবে। এই বিষয়গুলো যদি একটু খোলাসা করতেন।
জি, অনেক ধন্যবাদ মাসুম ভাই। এটা তো আসলে একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই চার্টারটা তৈরি হলো, এবং জুলাই চার্টারের আপনার হিস্ট্রিটা জানেন যে আসলে অনেকে তখন থেকেই বিশেষ করে বিএনপি নোট অফ ডিসেন্টটা দিচ্ছিল অনেকগুলো পয়েন্টে, পরে কিন্তু তারা আবার অ্যাকোমোডেট করেছে, মানে তারা বারবার আলোচনা করে যেটা আমার মনে হয়েছে যে এটা একটা মোটামুটি একটা ভালো শেপে আসছে, যে নির্বাচন পরবর্তী যে সরকার সেটা তারা চার্টারটা বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়নের জন্য একটা ম্যান্ডেট হয়ে গেল যখন আপনার গণভোটে আপনার রায়টা পেলাম আমরা, যে রেফারেন্ডামে আমরা হা ভোটে এটা আমরা দিয়েছি। এখন সেক্ষেত্রে বিএনপির জন্য এটা সরকার যেটা 12 দলীয় সরকারি বিএনপি দলীয় জোট যারা সরকার থাকবে তাদের অব্লিগেটরি হবে। এখন একই সাথে তাদের অ্যাবসলিউট মেজরিটি থাকবে, বাট আমার মনে হয়েছে যে জুলাই চার্টারের মধ্যে অনেক ভালো কিছু আছে, আর সেগুলোকে যদি অ্যাকোমোডেট করা যায়, যে যেমনটি মনে করেন যে জুলাই চার্টার অনুযায়ী আপার কক্ষে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ যারা যাবে তারা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিংবা যে লগুলা পাসের জন্য প্রাথমিক প্রস্তাবটা যাবে, তখন তারা এটা রিভিউ করার সুযোগ পাবেন। সুযোগ পাইলে যদি মনে করেন তো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে সব জায়গাতে আরও একটু পরিচালিত করা দরকার, তাহলে আবার ফেরত পাঠাতে পারবে। তো এটা এমন না যে ওদের এইটা মানে ইন্টেনশন থাকবে যে করতে দিবে না, তা না, এই সুযোগটাও তাদের রাখা হয়েছে। আবার একই সাথে মনে করেন যেসব জায়গায় আমরা ভঙ্গুর গণতন্ত্র বলি, যেমন আপনার যে ইলেকশন কমিশনাররা কীভাবে গঠিত হবে, তারপরে পিএসসির যে সদস্য চেয়ারম্যান কীভাবে দেওয়া হবে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, এইসব যে মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান মানে কনস্টিটিউশনাল বডি, তারপরে স্ট্যাচুটরি বডি যেগুলো আসলে আপনার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, রাইট, ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এগুলো কিন্তু বিএনপিও এগ্রি করেছে মোটা দাগে। এখন যখন এটা ফাইনালি ল হিসেবে মানে অ্যামেন্ডমেন্টটা যাবে, আসলে এতে যে সংবিধানে কখনোই কিন্তু খুবই ডিটেল সব কিছুই থাকে না, এবং ওই খুব ডিটেল না থাকার জন্যই তো বিগত সময় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হয়েছিল, যে ওনার পারমিশন ছাড়া রাষ্ট্রপতি সাইন করতে পারেন না, কিন্তু রাষ্ট্রপতির অথরিটি একবারে সব সিজ করে নেওয়া হয়েছিল। তো এখন তার ভিত্তিতে এখন কি চিন্তা করেছে, রাষ্ট্রপতি অ্যাটলিস্ট একটা অটোনমি থাকে, তার জন্য কিছু ক্ষমতা থাকে, সে যেন কারোর দিকে তাকাইতে না হয়। তো হুইচ ইজ গুড। এটা আমরা একটা লোক রাষ্ট্রের প্রধান যাকে রাখলাম, তাকে যদি একটু অর্নামেন্টাল রাখি, তো এটা আসলে দেখতেও কেমন লাগে যে তার কোনো অথরিটি নেই, সেগুলো মাজার জিয়ারত করে বেড়াবে, তো এটা তো হতে পারে না। আমরা শেষ করব। আপনাকে ধন্যবাদ। কাজী শরীফউদ্দিন, জুলাই সনদ বাস্তবায়নের চ্যালেঞ্জ। জুলাই সনদ এমন একটি সময় আমাদের সামনে এসে পাস করা হলো, গণভোট পাস করা হলো, সেটা আমাদের জন্য সত্যি একটা বড় চ্যালেঞ্জ। একটি বৃহৎ গণতান্ত্রিক দল বাংলাদেশ বিএনপি, তারা নির্বাচনের পূর্বেই 31 দফা ম্যানিফেস্টো দিয়েছেন, সেটাও তাদের প্রাইম রিকোয়ারমেন্ট টু ফুলফিল। আমাদের জুলাই সনদের অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদের মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো আছে তার বেশিরভাগই 31 দফা সেটা যেটা দুইটার ভিতর সমন্বয় সাধন করবে, সেটা তো পাস করতে কোনো সমস্যা নাই। বাট কিছু কিছু জিনিস আছে, আর এই জুলাই সনদ সাকসেসফুল করতে গেলে মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ লাগবে। যদি এটা করতে গিয়েও আমাদের আবার নতুন করে আন্দোলন, নতুন করে হানাহানি, প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়তে হয়, তাহলে বাঙালি হিসেবে সেটা আমাদের জন্য সত্যি একটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। হ্যাঁ, তা আমাদের দরকার যেটা বারবারই বললাম, মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। একটু আগে জনাব তারেক রহমান সাহেব আমাদের জামাতের শফিক সাহেবের বাসা থেকে নাহিদুল ইসলামের বাসায় শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় গেছে। হ্যাঁ, নাহিদ ইসলাম মানে ওনার বাসা থেকে, নাহিদ ইসলামের বাসা থেকে রওনা হয়েছে, যেটা জানতে পেলাম আপডেটেড। তা এটা গণতন্ত্রের জন্য একটা সুবাতাস, যেটা আমরা বললাম যে মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। আমরা একটা নির্বাচনে যদি সঠিক যে ওই তিনটা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটা যদি সঠিকভাবে পালন করতে পারি, কারণ ডিসিপ্লিন মেনটেন করতে গেলে আইনের শাসন লাগবেই।
তারেক রহমান সাহেব বারবার একটা কথাই বলছেন যে শৃঙ্খলামান ফিরিয়ে আনতে হবে। তো শৃঙ্খলামান ফিরিয়ে আনা এখন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দরকার, এবং শৃঙ্খলামান দেশকে সঠিকভাবে পালন করতে গেলে শাসক, প্রশাসক এবং বিচারকের ভিতর সমন্বয় লাগবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।